আজকের লেকচারে আমরা শুরু করব টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের যে আমাদের যে পোর্শনটা রয়েছে। আমরা যখন আমাদের প্রিভিয়াস কিছু লেকচারসের আগে আমরা যখন আর্কিটেকচার ডিসকাস করেছিলাম, ইন্টারনাল আর্কিটেকচার, সেখানে আমাদের যে সাব ইউনিটসগুলো ছিল আমরা রেজিস্টার্স পড়ে নিয়েছিলাম। আমাদের এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিটসও আমাদের কমপ্লিট সাব ইউনিটসের মধ্যে। আমরা 3 নম্বর সাব ইউনিটসে চলে গেছি, যেটা কিনা টাইমিং এবং কন্ট্রোল ইউনিট। আমি যখন আর্কিটেকচারটা পড়াই, ইন্টারনাল আর্কিটেকচার অফ 8085, তখন একটা কথা বলেছিলাম, বারবার আমি একটা কথা বলেছিলাম যে টাইমিং এবং কন্ট্রোল ইউনিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাব ইউনিটের মধ্যে রোল প্লে করে। কেন কি এই টাইমিং এবং কন্ট্রোল ইউনিট কিন্তু ওর মেজর রোল থাকে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করার। মাইক্রো প্রসেসর নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে পারে না, ঠিক আছে? তারা কিভাবে নিজেদের কাজগুলো করায়? বাই সেন্ডিং দ্য কন্ট্রোল সিগন্যাল। এটা একদম ক্লিয়ার করে বুঝে রাখো যে কন্ট্রোল সিগন্যাল মাইক্রো প্রসেসর পাঠিয়ে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে। মেমোরি থেকে ডেটা তুলতে হবে কি আইও থেকে তুলতে হবে, ঠিক আছে? মেমোরিতে রাইট করতে হবে কি মেমোরিতে রিড করতে হবে, আইওতে রাইট করতে হবে কি আইওতে রিড করতে হবে। এএলইউর এখন কাজ হবে, ফ্ল্যাগ রেজিস্টারের কাজ হবে, টেম্পোরারি রেজিস্টার থেকে ভ্যালু তুলবো কি আমি আমাদের যে জেনারেল রেজিস্টার থেকে ভ্যালু তুলবো। এগুলো সব যেই কাজগুলো মাইক্রোপ্রসেসর যে কোনো কাজ যখন করে তখন কিন্তু কন্ট্রোল সিগন্যালের সাহায্যে করে। কন্ট্রোল সিগন্যাল আদান প্রদান করেই কিন্তু করে, কন্ট্রোল সিগন্যাল দিয়েই বাদবাকি কাজগুলো কিন্তু হয়। তো এই কন্ট্রোল সিগন্যাল যে জেনারেটিং ইউনিটটা, এটাই কিন্তু টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের কাজ। প্রথমেই ক্লিয়ার করে দিই, টাইমিং এবং কন্ট্রোল ইউনিট যে ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এর মধ্যে থেকে বাইরে কিছু আমি অ্যারো দিয়ে কিছু জিনিসপত্র লিখেছি, যেগুলো সবই ডিসকাস করবো। আমি তখন ডিসকাস করেছিলাম যখন আমি আর্কিটেকচার পড়ছিলাম, তখনও আমি ডিসকাস করেছিলাম, এখনও ডিসকাস করবো এটা নিয়ে, ঠিক আছে? কিন্তু এর মেজর রোল কি? কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা, যেটা দিয়ে মাইক্রো প্রসেসর তার যাবতীয় কাজ পারফর্ম করবে, ওয়ার্কিংগুলো করবে এই কন্ট্রোল সিগন্যালের সাহায্যে। কন্ট্রোল সিগন্যাল দিলেই সে বুঝতে পারবে যে আমার এই কাজ। কন্ট্রোল সিগন্যাল জেনারেট না হলে কোনো কেউ কাজ হবে না। এই কন্ট্রোল সিগন্যালের মারফতেই সব কাজ হবে। ওরা নিজেরা কথা বলতে পারে না। আমাদের যেরকম আমরা কথা বলতে পারি, এই কাজটা বললে করে দেবো, এই কাজটা করলে এই হয়ে যাবে, ওরা কিন্তু এটা করতে পারে না। ওরা প্রথমে কন্ট্রোল সিগন্যালে এই যখনই আমরা ডিকোডিং হয়, ইনস্ট্রাকশন আসে আইআরের পর ফার্দার কি হয়, আমাদের ডিকোড হয়। ডিকোড হওয়ার পরেই দেখেছিলে তোমরা যে ডাইরেক্ট এখানে একটা ডাইরেক্ট ওই ডিকোড হওয়ার পর ডাইরেক্ট কানেকশন ছিল, এখানে যেভাবে ঢুকে যাচ্ছিলো কোথায়, এই টাইমিং কন্ট্রোল ইউনিটে এরকমভাবে অ্যারো ছিল, ঢুকে যাচ্ছিলো ডিকোড হওয়ার পরেই। তবে ডিকোড হওয়ার পর যে জিনিসটা করতে হয় মাইক্রোপ্রসেসর বুঝে গেছে। মাইক্রোপ্রসেসর কিন্তু বুঝে গেছে, মাইক্রোপ্রসেসরের কাছে সেই ক্ষমতা আছে ডিকোড হওয়ার পর বুঝে যাওয়া যে কী করতে হবে। এবার যেটা ও বুঝলো সেই কাজটা তো করাবে, ও তো আর মানুষ না যে ও লোককে গিয়ে বলবে কি ভাই তুমি কাজটা করে দাও। তো ও যেই ডিকোড হয়ে বুঝলো তখনই ওর ওই বোঝার পরেই টাইমিং এবং কন্ট্রোল ইউনিট সেকশনে চলে গেল। এবার টাইমিং এবং কন্ট্রোল ইউনিট সেকশন তখন কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। মাইক্রোপ্রসেসর এই ইউনিটের সাহায্যে যেটা ও বুঝলো সেটা লোককে বোঝাবে কিভাবে, এইভাবে বোঝাবে। ব্যাপারটা ক্লিয়ার করে রাখো। মাইক্রোপ্রসেসর তো ডিকোড করার পর, আমি ওপরে ছবিটা আঁকছি তোমাদের আরও যদি ক্লিয়ার হয় জিনিসটাকে, এই জায়গাটা আমি আঁকতে চলেছি। মানে আমার এরকমভাবে ভাবো, আমার এই আইআর রেজিস্টার, ঠিক আছে? আইআরের পর কোথায় আসলো? ডিকোডে আসলো, ঠিক আছে? যে আমাদের ডিকোডার বা ডিকোড ইউনিট যেটা আছে, যেটা আমরা বেসিক আর্কিটেকচার থেকেও পড়ে এসেছি। কিন্তু আইআরের মধ্যে থেকে ইনস্ট্রাকশন আসে, ঠিক আছে? ইনস্ট্রাকশন আসলো, ফেচ করার পর ডিকোড হলো, ডিকোড হওয়ার পর কোথায় গেল? এই কন্ট্রোল অ্যান্ড টাইমিং এবং কন্ট্রোল ইউনিটে চলে আসলো। এই ইউনিটের মেন কাজ কি? মাইক্রোপ্রসেসর এই জায়গায় কিন্তু সব বুঝে গেছে, ভালো করে বোঝো। মাইক্রোপ্রসেসর এই জায়গায় এই ইউনিটে সব বুঝে গেছে কি করতে হবে, ওর মধ্যে সেই ক্ষমতা আছে, ঠিক আছে? কিন্তু ও যে বুঝে যাওয়ার তো মেন না, কাজটা তো করতে হবে। কাজটা কি করে করবে? ও তো মানুষ না যে ডেকে লোককে গিয়ে ডাকবে যে দাদা ভাই করে দাও কাজটা, আমার এই ধরো মেমোরি থেকে ডেটা তুলতে হবে, মেমোরিকে গিয়ে বলে ভাই তুমি ডেটা দাও, এরকম তো বলতে পারে না সে। ওর কাছে তো মুখ নেই যে বলবে, মুখ কথা বলবে যে না আমার মেমোরিতে ডেটা দরকার বা হয়তো ডেটা রাইট করতে হবে, এগুলো তো বলতে পারবে না। তারা কথাটা ব্যাপারটা এইভাবে ভাবো, ঠিক আছে? ও তো এগুলো বলতে পারবে না। তো এইগুলো যে বলতে পারছে না ও মাইক্রোপ্রসেসর, তো মাইক্রোপ্রসেসর নিজে বুঝে গেছে। তো মাইক্রোপ্রসেসরের এই কথা বলার মুখটা হচ্ছে টাইমিং কন্ট্রোল ইউনিট। ধরে নাও যে এই টাইমিং কন্ট্রোল ইউনিট থেকে মাইক্রোপ্রসেসর যেটা নিজে বুঝলো যে লোককে কী করে পে করবে, মানে সেটা তো তাকে কাজটা করাতে হবে। তো কাজটা করার জন্য তখন মাইক্রোপ্রসেসর কী করলো, ডাইরেক্ট ডিকোডের যে ভ্যালুটা, মানে আমার যে ইনস্ট্রাকশনটা ডিকোড করার পর যেটা বুঝলো তারপরেই পাঠিয়ে দেওয়া হলো হচ্ছে ওটা টাইমিং কন্ট্রোল ইউনিটের মধ্যে। সে কী করবে, এই ইউনিটটা মাইক্রোপ্রসেসরের জন্য সেই কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে,
যে মাইক্রোপ্রসেসর ধরে নাও এখন বুঝেছে যে এখন আমাকে ডেটা ফেচ মানে রিড করতে হবে মেমোরি থেকে। তো যখনই এটা মাইক্রোপ্রসেসর বুঝলো, টাইমিং কন্ট্রোলকে পাঠিয়ে দিল, টাইমিং কন্ট্রোল সেই হিসাবে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে যে আমাকে এখন ডেটা রিড করতে হচ্ছে। যেই ডেটা রিডের যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করলো সেইভাবে অটোমেটিক রিডিংটা হবে। তো এইগুলো কন্ট্রোল সিগন্যালের উপর ডিপেন্ড করবে যে যেটা যেই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসর বোঝার পর মাইক্রোপ্রসেসর ফার্দার কী করে সেই ইনস্ট্রাকশনটাকে ওয়ার্কিং করানোর জন্য ও কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে এই টাইমিং কন্ট্রোল ইউনিটের সাহায্যে। এই জন্য তোমরা বলতে পারো এটা কিন্তু একটা মেজর ইউনিট বলতে পারো, যে মাইক্রোপ্রসেসর এটা ছাড়া হয়তো কোনো কাজই করতে পারতো না। মানে এটার মানে আমি যদি পুরো আর্কিটেকচারটাকে যদি পার্সেন্টেজে ব্রেকডাউন করে নিই, তাহলে ধরে নাও এটা 40 থেকে 45% এই ইউনিটটাই মানে মেনলি ক্যারি করছে। মানে এটার মেজর রোল এই ইউনিটেই কিন্তু মেজর ওয়ার্কিং কাজ কিন্তু মাইক্রোপ্রসেসর করে ফেলে এই জায়গাটাকে দিয়েই, মানে টাইমিং কন্ট্রোল ইউনিট দিয়েই কিন্তু পুরো এক্সিকিউশন কিন্তু করে ফেলে। যাই হোক, আমরা আইডিয়াটা বুঝতে পেরেছি এটার কাজটা কি, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের, মানে কী কী পিন আছে এবং পিন বলবো না, আমাদের কন্ট্রোল এর ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝলাম। এবং এর সাথেই আমরা যখন ফার্স্ট লেকচারে যখন আমরা দেখেছিলাম যে আমরা পিন লেআউট ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম, সেখানে কিছু পিন আমাদের ইনওয়ার্ড পিন ছিল বলেছিলাম, কিছু পিন আউটওয়ার্ড। ইনওয়ার্ড মানে যেটা মাইক্রোপ্রসেসরে ঢুকছে, আউটওয়ার্ড মানে যেটা মাইক্রোপ্রসেসর থেকে দিকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখানেই কিছু পিন আমরা টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের সাথে কিন্তু আমরা এঁকে ফেলেছি। সেই পিনগুলোকে আগে প্রথম দেখবো। এটা হচ্ছে আমাদের X1 পিন, যেটা আমাদের আমরা যখন পিন লেআউট বলেছিলাম সেখানে আমরা পড়েছিলাম। এটা যে X2 পিন, ঠিক আছে। এইগুলো হচ্ছে সব ইনওয়ার্ড পিন, ঠিক আছে। ক্লক আউট পিন, রেডি পিন, আর রিড বার পিন, রাইট বার পিন, ALE অলরেডি আমরা জানি ALE কী কাজ করে, এটা অলরেডি আমরা শিখে গেছি। S0 পিন, S1 পিন, IO বাই M বার পিন, হোল্ড পিন, HLDA পিন, রিসেট আউট আর রিসেট ইন, এই দুটো এগুলো সব পিনের গল্প, ঠিক আছে। এগুলো কিন্তু সেই আমরা যদি ওই ফার্স্ট লেকচারটা দেখে যদি এখানে আসি তাহলে সেখানে বুঝতে পারবো এগুলো সবই কিন্তু আমার এগুলো পিনের কথা বলেছে। টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের সাথে কিছু পিন ডাইরেক্টলি অ্যাটাচ থাকে, ঠিক আছে। এটাকে যেই টাইমিং এবং কন্ট্রোল ইউনিট যেই কন্ট্রোল সিগন্যালগুলো জেনারেট করবে সেগুলো তো আমাকে আউটসাইড পাঠাতে হবে। মানে আমার যদি মেমোরি রিড করতে মেমোরিকে পাঠাতে হবে, তাহলে মেমোরি রিডটা হবে কী করে? তো আউটসাইড পাঠানোর জন্য মাইক্রোপ্রসেসরে কিছু আউটওয়ার্ড পিন ডাইরেক্টলি কিন্তু এই টাইমিং কন্ট্রোল ইউনিটের সাথে কিন্তু অ্যাটাচ থাকে, মানে একদম টাইমিং কন্ট্রোল ইউনিট থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে। মানে কথাটা এরকম। এই পিনগুলোর ব্যাপারগুলো সব আমরা এখানে দেখবো। যাবতীয় টাইমিং কন্ট্রোল ইউনিট কীভাবে কাজ করে তার যাবতীয় সব পুরো জিনিসটার যে সিগন্যাল জেনারেট হয় এই পিনগুলো থেকে বাইরের দিকে, মানে হচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে। দেখে নাও, এই যে রিড বার হচ্ছে আউটসাইড পিন, রাইট বার আউটসাইড পিন, ALE আউটসাইড পিন, S0 আউটসাইড পিন, S1 আউটসাইড পিন, IO বাই M বারটা আউটসাইড পিন, HLDA আউটসাইড পিন, রিসেট আউট আউটসাইড পিন, CLK ক্লক আউটসাইড পিন, এগুলো হচ্ছে আউটসাইড পিন, মানে আউটওয়ার্ড, মানে মাইক্রোপ্রসেসর থেকে বাইরের দিকে সিগন্যালগুলো যাবে। কিছু ইনওয়ার্ডও পিন আছে, মানে এই টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটে কিছু কন্ট্রোল সিগন্যালও আসে, ওটাকে ডাইরেক্টলি অ্যাডজাস্ট করার জন্য কী কন্ট্রোল সিগন্যাল আসে, একটা হোল্ড কন্ট্রোল সিগন্যাল আসে, রিসেট ইন আসে, রেডি আসে, X1 আর X2 এগুলো হচ্ছে ইনওয়ার্ড কন্ট্রোল পিন, মানে এখান থেকে কন্ট্রোল সিগন্যাল ভেতর দিকে আসে, মানে টাইমিং কন্ট্রোল ইউনিটের মধ্যে আসে। তো এইগুলো আমরা প্রথমে তো অলরেডি আমরা এগুলো দেখেছিলাম আমরা বেসিকে, আমরা এখন অ্যাডভান্স অ্যাপ্রোচে দেখছি, মানে ডিটেলসাইজেশন দেখছি, যে পিনগুলোর প্রত্যেকটার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবো। প্রত্যেকটা ইউনিটের সঙ্গে যে পিনগুলো অ্যাটাচ আছে তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলেই তার এই পুরো ইউনিটটার কাজ কিন্তু আমরা বুঝে যাব, একদম সিম্পল ঘটনা দিয়ে বলতে, ঠিক আছে। তো ফার্স্ট আমাদের এই যে কন্ট্রোল সিগন্যাল কীভাবে কি জেনারেট করে সেই তার বিষয় বৃত্তান্ত আমরা দেখবো, যে কন্ট্রোল সিগন্যাল কী জিনিস, কীভাবে কী হয়। তো তার জন্য প্রথমে জানতে গেলে আমাদের এই X1 X2 পিন দিয়ে কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে। এই যে X1 X2 পিন দিয়ে আমরা মেনলি শুরু করব। X1 X2 যে পিনটা মাইক্রোপ্রসেসর যখন লাগানো হয়, এটা এক্সটার্নাল গল্প। X1 X2 পিনটা যখন আমরা প্রসেসর লাগাই, ঠিক আছে, যখন আমরা প্রসেসর লাগাই মাদারবোর্ডের মধ্যে, এই X1 X2 পিনটারের সাথে একটা কানেকশান থাকে একটা ক্রিস্টাল অসিলেটারে। কি বললাম? একটা ক্রিস্টাল অসিলেটার এদের মাঝখানে লাগানো থাকে। ভালো করে বোঝো ব্যাপারটা। আমরা যখন মাইক্রোপ্রসেসরটা যখন মাদারবোর্ডের মধ্যে লাগানো হচ্ছে, তার সাথে অবভিয়াসলি তার মাইক্রোপ্রসেসর X1 X2 পিন আছে। তো ওই পিনটার সাথে একটা এক্সটার্নাল একটা আমাদের ক্রিস্টাল অসিলেটার লাগানো থাকে, যার ক্রিস্টাল অসিলেটারের তার ফ্রিকোয়েন্সি কত যদি আমি বলি, তার ফ্রিকোয়েন্সি যদি আমি এখানে সিম্পল লিখি, ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 6 মেগাহার্টজ, ঠিক আছে। এই ক্রিস্টাল অসিলেটরের তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 মেগাহার্টজ। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কোথায় যাচ্ছে? এই ফ্রিকোয়েন্সিটা আমাদের কে নিচ্ছে? টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের মধ্যে একটা পোর্শন আছে, যে এর মধ্যে একটা লোক বসে রয়েছে তুমি বলতে পারো। সেই লোক বা ইউনিটটার নাম হচ্ছে ক্লক জেনারেটর। কি বললাম?
ক্লক জেনারেটর বলে একটা, এর টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের মধ্যেই একটা জেনারেটর যে কিনা আমাদের এই কন্ট্রোল ইউনিটটা মানে কন্ট্রোল সিগন্যালগুলো জেনারেট করে, এটা হচ্ছে সেই ক্লক জেনারেটর। সেই ক্লক জেনারেটরকে আমরা 6 মেগাহার্টজ আউটসাইড থেকে আমরা ফ্রিকোয়েন্সি দিই। কি বললাম, X1 X2 পিনটা ডাইরেক্ট কানেকশন করে দেওয়া, কার সাথে, ক্রিস্টাল অসিলেটরের সাথে কানেকশন করে দেওয়া থাকে। ক্রিস্টাল অসিলেটর এর মধ্যে 6 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিটা আমরা ক্রিস্টাল অসিলেটর কাকে দেয়, X1 X2 পিনটাকে দিলাম। দেওয়ার পর কি হবে, এই X1 X2 পিনের মধ্যে যখনই 6 মেগাহার্টজ আমাদের যেটা দেওয়া হলো, সেই ফ্রিকোয়েন্সিটা নিয়ে কোথায় যাবে, টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের মধ্যে কি যে আমাদের ক্লক জেনারেটরকে পাঠানো হচ্ছে। ক্লক জেনারেটর নিজে কত ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে, মানে সে কি তৈরি করে, সে কিন্তু একটা রেফারেন্স ক্লক জেনারেটর ফ্রিকোয়েন্সি তৈরি করবে, যেটা কিনা 3 মেগাহার্টজের। কি বললাম, এটা এ নিজে তৈরি করবে 3 মেগাহার্টজের, ঠিক আছে, MHz 3 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি জেনারেট করবে। এই ফ্রিকোয়েন্সিটা উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল ক্লক জেনারেটর ফ্রিকোয়েন্সি, যেটা কিনা 6 মেগাহার্টজ, সেই 6 মেগাহার্টজটা যখন ভেতর 6 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারবে না, সেই জন্য কি হয়, ক্লক জেনারেটর এই 6 মেগাহার্টজটাকেই কনভার্ট করবে কিসে, অ্যাকচুয়ালি 3 মেগাহার্টজে কনভার্ট করে নেবে, ঠিক আছে। 3 মেগাহার্টজ এখানে ফ্রিকোয়েন্সি না পেলে ক্লক পালস জেনারেট হবে না। ক্লক পালস জেনারেট করার জন্য আমাকে ফ্রিকোয়েন্সি লাগে, ঠিক আছে। ক্লক পালস কীরকম হয়, আমায় ধরে নাও সেই ওয়েভস, ধরে নাও কন্ট্রোল সিগন্যাল মানে কি, সেই ওয়েভস, ডিজিটাল ওয়েভ সিম্পল যদি ভাবি, আমরা পরবর্তীকালে আমরা ওয়েভস দেখবো এখানে আমরা যখন পড়বো। জাস্ট এখন ভাবো যে এখানে ওয়েভস জেনারেট করে, আর কিছুই না, সেটা আমরা পরবর্তীকালে গ্রাফিক্যালি ওয়েভসের ফর্মেও দেখবো। এখন জাস্ট আমরা আইডিওলজিটা নেবো যে আউটসাইড থেকে 6 মেগাহার্টজ আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের যে ইন্টারনাল যে ক্লক জেনারেটর আছে, সেটাকে 6 মেগাহার্টজটাকে নিয়ে সেটাকে সিম্পল 2 দিয়ে ভাগ করে দেয়। মানে আমি ফর্মুলাটা এইভাবেও লিখতে পারি যে আমাদের যে এক একটা ক্লকের ফ্রিকোয়েন্সি কি হতে হয়, ফ্রিকোয়েন্সি অফ ক্লক ইজ ইকুয়াল টু এক্সটার্নাল যে ফ্রিকোয়েন্সি অফ ক্রিস্টাল অসিলেটর, এরকমভাবে লিখবে, ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে কত, 6/2 হচ্ছে 3 মেগাহার্টজ, ঠিক আছে। এইভাবে 6 মেগাহার্টজটা আমাদের ক্লক জেনারেটর নিয়ে ওটাকে 2 দিয়ে ভাগ করে দেয়, মানে হাফ করে দেয় ফ্রিকোয়েন্সিটা নিয়ে, তারপর ফার্দার ক্লক পালস জেনারেট হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ডিফল্ট ওয়ার্কিং, যদি প্রশ্নটা বলে ডিফল্ট ফ্রিকোয়েন্সি অফ 8085 এর যদি ওয়ার্কিং যদি আমি ভাবি, মানে ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে, সেটা কিন্তু আমাদের 3 মেগাহার্টজ। 8085 এর যে ডিফল্ট ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি কত বলবো, আমাদের 3 মেগা, কারণ 3 মেগাহার্টজ পেলেই কিন্তু সে ফার্দার কিন্তু কি করবে, সে ক্লক ফ্রিকোয়েন্সি আমাদের যে ক্লক পালসগুলো জেনারেট করতে পারবে এটার সাহায্যে, বলতে পারলাম। তো এইটা দিয়ে যে আমাদের যে কন্ট্রোল সিগন্যালগুলো যেগুলো বেরায়, টাইমিং এবং কন্ট্রোল ইউনিট, এটা তো প্রথমত আর দরকার, না ছাড়া করতে পারবে না, ঠিক আছে। এই জিনিসটাই তার দরকার। এই ফ্রিকোয়েন্সিটা যদি পায়, এক্সটার্নাল থেকে 6 মেগাহার্টজ পাচ্ছে, যেটা কিনা ইন্টারনালে ঢুকে 3 মেগাহার্টজে কনভার্ট হয়ে যাচ্ছে, 50% ফ্রিকোয়েন্সি কনভার্ট হয়ে গেল। হওয়ার পর এই উইথ দ্য হেল্প অফ দিস ফ্রিকোয়েন্সি এবার টাইমিং এবং কন্ট্রোল ইউনিট কি করবে, তার সাথে যে পিনগুলো দেখতে পাচ্ছ, সে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। দেখো কথাটা তো এইটুকুনি ক্লিয়ার করে নাও যে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আসছে আমাদের ফেচ করে, এটাকে আমরা ফেচ অপারেশনস বলছি। ফেচ আমরা তারপরে কি ডিকোড করার পর মাইক্রোপ্রসেসর জানলো যে কি করতে হবে, তো করার পর সেটা যখন টাইমিং এবং কন্ট্রোল ইউনিটে আসলো, এবার তো কন্ট্রোল সিগন্যাল জেনারেট হবে। তো কন্ট্রোল সিগন্যাল জেনারেট হওয়ার জন্য এক্সটার্নাল থেকে আমাদের 6 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে, যেটা ইন্টারনালি ঢুকে 3 মেগাহার্টজে কনভার্ট হয়ে যাচ্ছে। এইবার ফার্দার কি হবে, টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট তার দুটো জিনিস পেয়ে গেল, সে ফ্রিকোয়েন্সিও পাচ্ছে এবং সে ডিকোড করার পর যে ডিকোডেড পোর্শনটাও পাচ্ছে। এবার দুটোকে দিয়ে এবার সে ডিকোডেড পোর্শনটাকে সে ডাইরেক্টলি কনভার্ট কিসে করবে, এবার সে কন্ট্রোল সিগন্যালে করবে, যেটা কিনা আমাদের এই পিনগুলো থেকে বেরিয়ে যাবে, কিছু দিয়ে ঢুকছে, কিছু দিয়ে ম্যাক্সিমাম দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এবার প্রত্যেকটি পিনের আমরা যাবতীয় জিনিসগুলো পড়বো, যে কোন পিনের কি ওয়ার্কিং গল্প, তাহলেই আমাদের বাদবাকিগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম কন্ট্রোল সিগন্যালস আমাদের জেনারেট করছে। টাইমিং কন্ট্রোল ইউনিট থেকে যেসব কন্ট্রোল সিগন্যাল বেরাচ্ছে সেগুলো আমরা একে একে আমরা ডিসকাস করবো, মানে সেই পিনগুলো দিয়ে বেরাচ্ছে, তো পিনের ডিসকাশন বলা আর সেই কন্ট্রোল সিগন্যালের ব্যাপারে কথা বলা ব্যাপারটা একই হয়ে যাচ্ছে। তাহলে আমি পিন দিয়েও তোমরা ভাবতে পারো আর কন্ট্রোল সিগন্যাল দিয়েও ভাবতে পারো জিনিসটা। তো প্রথম যেটা পড়বো, ফার্স্ট যেটা আমরা আছে এএলইর কথা পড়বো। এএলই যেটা পিন বলতে পারো, বা এএলই একটা কন্ট্রোল সিগন্যাল, যেটা দেখে আমরা অলরেডি দেখে আসলাম যে একটা টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের সাথে অ্যাটাচ আছে। তো এটার তো আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল আগের থেকেই জানি যে এক একটা পিনে দুটো করে ভ্যালু হবে, ভাববে নয় 0 নালে 1। একটা জিনিসই বুঝবো আমরা, প্রত্যেকটি
কন্ট্রোল সিগন্যাল, যেটার নাম আছে এএলই, যেটার ফুল ফর্ম কি? এএলই ফুল ফর্মটা আমি এখানে একবার বলে দিই, যেটা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবেল। এর কাজটাও বলে দেবো, যেটা অলরেডি আমার বলা আছে আমাদের ফার্স্ট লেকচারেও, তাও আমরা এটা এখানে বলে দেবো। এটার নাম হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবেল। প্রত্যেকটি কন্ট্রোল সিগন্যাল নয় জিরো হবে, মানে লো নয় হাই, একদম সিম্পল ঘটনা, ঠিক আছে? এবার আমরা এখানে কিছু আর পড়বো, হাই ইম্পিডেন্স স্টেটও পড়বো আমরা, আগে যত এগাবো তত দেখতে পাবো। আগে সেগুলোকে আস্তে আস্তে করে দেখিনি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটার গল্প। জিরো হলে কি কাজ হবে, ওয়ান হলে কি কাজ হবে, যেন আমরা জানি অল এভরিথিং ইজ বাইনারি। কম্পিউটার শুধু জিরো আর ওয়ান বোঝে, জিরো হলে একটা কাজ হয়, ওয়ান হলে একটা কাজ হয়। তাহলে জিরো হওয়া মানে কি? তাহলে আমাদের যখন এএলইর ভ্যালু জিরো, আমরা অলরেডি জানি যে তখন আমাদের যে বাসটা, মানে লোয়ার অর্ডার বাসটা ডেটা বাসে হিসেবে কাজ করে, আর হায়ার অর্ডারটা আমাদের অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে। তাহলে সিম্পল তুমি যদি ভাবো A15 থেকে A8 এই যে পিনগুলো, এগুলো কীভাবে কাজ হয়? অ্যাড্রেস বাস, আমি এবি লিখে দিলাম, অ্যাড্রেস বাস। আর হচ্ছে AD0 থেকে AD7 যে লোয়ার অর্ডার বাসগুলো, সেটা আমাদের ডেটা বাস হিসাবে কাজ করে, ডিবি লিখে দিলাম, ঠিক আছে? যখন জিরো হয়, এএলইর ভ্যালু জিরো হয়, তখন আমাদের এইভাবে জিনিসটা কিন্তু কাজ হয়, যেটা অলরেডি আমরা জানি, ফার্স্ট লেকচার থেকে দেখে এসেছি, ঠিক আছে? আর যদি এএলইর ভ্যালু ওয়ান হয়, তাহলে কী হবে? 16খানায় যে বাস, মানে আমাদের পুরো AD15 থেকে AD পুরো একদম, মানে A15 থেকে AD0 অবধি, মানে পুরোটা 0 থেকে 15 যতগুলো আমাদের পিন আছে, এই সবগুলোই কিন্তু আমাদের কী হিসাবে ট্রিট হয়? অ্যাড্রেস বাস হিসাবেই ট্রিট হয়। তাহলে এটুকু বুঝতে পারলাম, যখন আমাদের এএলই থেকে যে সিগন্যালটা বেরাবে, যদি আমাদের হাই সিগন্যাল, মানে আমাদের টাইমিং এবং কন্ট্রোল ইউনিট, ঠিক আছে, যখন আমার যেরকম লাগবে যে এখন পুরো এটাকেই এখানে অ্যাড্রেস হিসেবে ট্রিট করাতে হবে, মাইক্রোপ্রসেসর বুঝে গেছে, তো মাইক্রোপ্রসেসরটা কন্ট্রোল অ্যান্ড টাইমিং এবং কন্ট্রোল ইউনিটকে বলে দিল যে তুমি একটা কাজ করো, তুমি এএলই থেকে হাই সিগন্যাল বার করো, কারণ কি আমাকে পুরোটাই আমার অ্যাড্রেস বাস হিসেবে কাজ করতে হবে। তখন এএলই থেকে কন্ট্রোল অ্যান্ড টাইমিং এবং কন্ট্রোল ইউনিট কী করবে? হাই সিগন্যাল এখান থেকে বার করবে। তাহলে এই পিন থেকে যখনই হাই সিগন্যাল বেরোবে, তখন কী হবে? যে 16খানা বাস আছে, 16খানা তার আছে বলতে পারো, বা 16খানা পিন আছে, সেই পুরো 16টা পিন দিয়েই আমাদের কী হবে? অ্যাড্রেস যাবে আমাদের, মানে অ্যাড্রেস বাস হিসেবে ট্রিট করা হলো। যেই এবার মাইক্রোপ্রসেসর বলে দিল না, আমার এখন ডেটা নিয়ে আসতে হবে বা পাঠাতে হবে, তখন ও এএলইকে টাইমিং এবং কন্ট্রোলকে বলে দেবে যে ভাই তুমি কিন্তু এখন মানে লো পিন, মানে এএলই থেকে তুমি লো সিগন্যাল জেনারেট করো, কেন কি আমার লোয়ার যে বাসটা আছে আমার কাছে AD0 থেকে AD7 থেকে আমার ডেটা পাঠাতে হবে এখন। তাহলে এইভাবে কিন্তু ওরা কথোপকথন করছে, মানে ডিকোডার থেকে ডাইরেক্ট আমাদের টাইমিং এবং কন্ট্রোল ইউনিটে আসছে, যেটাই ও বুঝতে পারছে, তাই সেই হিসাবে সেরকম ওরা কন্ট্রোল সিগন্যাল সেই পিন থেকে জেনারেট করছে, এবং প্রত্যেকটা ওয়ার্কিং তার মানেটাও রয়েছে যে যদি লো জেনারেট করে যে কোনো পিন থেকে, যখন লো হলে একটা কাজ হবে, হাই হলে একটা কাজ হবে, এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড যে আমাদের কন্ট্রোল সিগন্যালের কথা বলবো বা পিনের কথা বলবো, যেটা কিনা আরডি কন্ট্রোল সিগন্যাল, বা বলতে পারো রিড কন্ট্রোল সিগন্যাল, যেটা আরডি বার হিসাবেও ওই পিনটাকে দেখেছো তোমরা। যখন ফার্স্ট একটা কথা সবসময় ভাববে, ফার্স্ট যে ভিডিওটা আছে সেটাকে সবসময় ভালো করে না দেখলে এগুলো কিন্তু বুঝতে পারবে না, এটার সঙ্গে সবই কিন্তু ইন্টারনাল লিঙ্কড আপ। আমরা যদি প্রত্যেকবার তো ওই পিন লেআউট ডায়াগ্রামটা পাশাপাশি দেখানো সম্ভব না, তো সেই সূত্রে ওটাকে যদি ভালো করে তোমরা দেখে বা স্ক্রিনশট নিয়ে রাখো, আর তখন এই সঙ্গে সঙ্গে যদি এটা দেখো প্যারালালি, তাহলে জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। কারণ পিন লেআউটের ছবিটা পাশে থাকা খুব দরকার, যে পিন লেআউটের মধ্যে আরডি বার বলে একটা পিন আছে আমাদের, সে পিনের নাম্বারটা যদি আমি অ্যাপ্রক্সিমেটলি বলি, তাহলে তোমাদের হয়তো দেখতে পাবে, এইটা মোস্ট প্রবাবলি নাম্বারটা 32 পিন, মানে আমাদের যে ডুয়েল লাইন প্যাকেজের মধ্যে থেকে ডান দিকের থেকে 32 যদি দেখো 32 নাম্বার পিন এটা থাকে, 32 নাম্বার পিন আরডি বার যেটা আছে, যেটা রিড, এটা মেনলি ফর রিড কন্ট্রোল সিগন্যাল। 32 নাম্বার পিন যদি আমি এরকমভাবে বলি, মানে আমাদের তো আইসিটা এরকম, মানে আইসিটা দেখতে এরকম, মানে এপারে কিছু আছে, এপারে কিছু পিন আছে, তাহলে এই দিক থেকেই 32 নম্বর পিনটা দেখবে, মানে দিস ইজ কল আরডি বার, মানে এরকম তোমাকে একটা রাফ আইডিয়া তোমায় দেখাচ্ছি যে এই পারে পিনটা রয়েছে। তো সেই সূত্রে তোমাদের একবার দেখে নিতে হবে জিনিসটা, দেখলেই বুঝতে পারবে যে আরডি বার পিনটা কোথায় রয়েছে। এবং এখানে এটা কিন্তু মেনলি আমাদের আলটিমেটলি টাইমিং কন্ট্রোল ইউনিটের সাথে কিন্তু অ্যাটাচ, সেটা আমরা এই লেকচারের ফার্স্টেই দেখেছি, মানে আরডি বার থেকে পিনটা ডাইরেক্টলি কিন্তু টাইমিং কন্ট্রোল ইউনিট থেকেই বেরাচ্ছে, ঠিক আছে। যদি ইন্টারনাল আর্কিটেকচার দেখি, তাহলে এখানে কি হতে পারে, তো এখানেও দুটো ভ্যালু হতে পারে। এক হতে পারে আরডি বারের ভ্যালু, মানে রিড কন্ট্রোল সিগন্যালের ভ্যালু 0 যদি হয়, তার মানে কি হবে, তার মানে হচ্ছে এখন রিড অপারেশন মানে অ্যাক্টিভ, মানে আমাকে মাইক্রোপ্রসেসর বলছে এখন রিড করো, রিড অপারেশন বলতে পারি, বা রিড অপারেশন অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভেট বলতে পারি, বা অ্যাক্টিভ বলতে পারি, রিড অপারেশন অ্যাক্টিভ, ঠিক আছে, মানে এখন করতে বলছে, মানে রিড অপারেশন
করতে হবে, বুঝতে পেরেছো? মানে আমাদের রিড অপারেশনটা করতেই হবে, সিম্পল। আর যদি RD বার যদি আমার 1 হয় তাহলে কি বলবো, যে ডিঅ্যাক্টিভ, মানে রিড অপারেশন করতে বলছে না, রিড অপারেশন ইজ নট ডুইং বলতে পারো, বা ডিঅ্যাক্টিভও বলতে পারো। ওটা অ্যাক্টিভ ভাববে, ওটা ইনঅ্যাক্টিভ ভাববে, বা ডিঅ্যাক্টিভ ভাব, ঠিক আছে? মানে বারবার নট ডুইং দ্য রিড অপারেশন, এভাবে জিনিসটাকে ভেবে নেবে। যদি RD বারের ভ্যালু যদি 0 হয়, মানে লো ভ্যালু এখান থেকে যখন বেরাবে, তখন ভাববো যে হ্যাঁ এখন কিন্তু রিড অপারেশন করতে বলছে, মানে রিড অপারেশনটা অ্যাক্টিভ আছে। আর যদি 1 বেরায় তাহলে ভাববো ওটা ডিঅ্যাক্টিভ। 3 নম্বরের রেসপেক্টে আমি আর এটা বলে দেবো। 3 নম্বর হচ্ছে সেরকম WR বার, যেটা রাইট, আমাদের রাইট কন্ট্রোল সিগন্যাল যেটা আছে, রাইট কন্ট্রোল সিগন্যাল যেটা কিনা আমাদের WR বার যেটা আছে, তাহলে এটা দিয়েও একই কথা বুঝতে পারছো যে এখানে যদি WR বারটা যদি আমার যে পিনটার নাম হচ্ছে WR বার, বার মানেই হচ্ছে দেখো এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইন হাই হয়, তো যেহেতু বার আছে মানে তাই লোতে হয়ে গেছে। বার মানেই হচ্ছে কমপ্লিমেন্ট, বার কোনো কিছুতেই ডিজিটালে কনসেপ্ট, দিস আর অল কামিং ফ্রম ডিজিটাল। বার দেওয়া মানেই হচ্ছে তার লোতে অপারেশন হবে, কেন বার দিয়ে দিয়েছি, মানে ওর আগে নট গেট লাগানো রয়েছে, তাহলে বার দেওয়া মানেই হচ্ছে আমার ইট উইল অপারেট ইন, অবভিয়াসলি যে কোনো কিছু হাইতে অ্যাক্টিভ হয়, লোতে ইনঅ্যাক্টিভ হয়, এটা জানা কথা। যেহেতু এটা বার দেওয়া আছে তার মানে ভাবো না ওটা অ্যাকচুয়ালি হাই আসছিল, বার খেয়ে ওটাকে লো হয়ে গেছে। বার খেয়ে মানে বাংলার মতো, বাংলা ভাষায় বার ভাববে না, বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো WR বার কথাটা যে বারটা দিয়েছি, সেই বারের ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে, এখন অ্যাক্টিভ পাশে লিখে দাও, মানে এখন রাইট অপারেশনটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে? আর যদি WR বার যদি আমার 1 হয় তার মানে হচ্ছে ওটা ইনঅ্যাক্টিভ, কথাটা ভাববে, ঠিক আছে? WR বারের ভ্যালু যদি আমার 1 হয় তাহলে এটা ভাববো কি, আমার ইনঅ্যাক্টিভ। এই হচ্ছে বেসিক গল্প, আর কিছু না, ঠিক আছে? পুরো ক্লিয়ার হয়ে গেল আশা করি ব্যাপারটা। এবার যে নেক্সট যে কন্ট্রোল সিগন্যালটার কথা বলবো, তার মানে হচ্ছে IO/M বার। IO/M বার খুব ইম্পর্টেন্ট। এই যে কন্ট্রোল সিগন্যাল, এটা হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে, আমি যদি বলে দিই, ইনপুট আউটপুট বা মেমোরি, ঠিক আছে? মানে IO বা মেমোরি, কথাটা হচ্ছে এই অপারেশনগুলো IOর সাথে হবে না মেমোরির সাথে হবে, এটাই IO/M বার পিনটার গল্প বা কন্ট্রোল সিগন্যালটার গল্প, ঠিক আছে? এটাকে বলে দিই ইনপুট আউটপুট ডিভাইস, মানে ইনপুট আউটপুট ডিভাইস বা মেমোরি, এটা IO/M বার পিনটার এই গল্প। তো IO/M বারের ভ্যালু যদি 0 হয় তাহলে বুঝতেই পারছো এখানে IO/M বার মানে এটা কি 1 হতে পারে, এটা 0 হতে পারে। যদি IO/M বারের ভ্যালু 0 হয় তার মানে যে কোনো অপারেশন কার সাথে হবে, M বার মানে তুমি বুঝতে পারছো এটা সব মেমোরির সাথে হবে, M বার 0, এইভাবে মনে রাখবে, M বার মানে 0। তো এটা যতগুলো অপারেশন কার সঙ্গে হবে, অল ওয়ার্কিং ইজ ডান উইথ মেমোরি, মানে সিম্পল কথা ভাববে, এখানে লিখে দাও মেমোরি, পাশে লিখে দিচ্ছি যে সব অপারেশন কার সাথে হচ্ছে, মেমোরির সাথে। অপারেশন এখানে পাশে লিখে দাও অল অপারেশন আর ডুইং উইথ মেমোরি, অল অপারেশন আর পারফর্মিং উইথ মেমোরি, যদি IO/M বারের ভ্যালু যদি 0 হয়। যদি আবার যদি বলি IO/M বারের ভ্যালু যদি 1 হয় তার মানে কি হবে, সিম্পল ঘটনায় বুঝতেই পারছো, সব অপারেশন কার সাথে হবে, IOর সাথে হবে, বা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে, IOর সাথে হবে, মানে অল অপারেশন আর ডুইং উইথ IO, মানে যে অপারেশনগুলো এখান থেকে সিগন্যাল 1 বেরোনো মানে হচ্ছে যে এখন IOর সাথে অপারেশন করতে হবে, বুঝতে পেরেছো? যা হবে IOর সাথে, ব্যাস এইটুকু ছিল হচ্ছে আমাদের বেসিক গল্প। এইটুকু তো আমাদের ছিল হচ্ছে বেসিক গল্প, এইটুকু থেকে মাথায় রাখলেই কিন্তু আমাদের চলে আসবে এই যে মেন, যে আমরা কতগুলো পিন করলাম, ALE করলাম আমরা, রিড বার, রাইট বার আর IO/M বার। এবার রিড, রাইট আর IO/M বার দিয়ে কিছু আমাদের এই তিনটে রিড, রাইট আর IO/M বার দিয়ে এই তিনটে পিনের কম্বিনেশন দিয়ে আমাদের কিছু ফার্দার কন্ট্রোল সিগন্যালের ব্যাপারে পড়বো, মানে এই তিনটে কম্বাইন করে কিছু কন্ট্রোল সিগন্যাল হয়, সেটা আমরা ফার্দার এখানে এক্ষুনি দেখে নেবো। আমরা টেবিলটা নিয়ে চলে এসেছি, এই টেবিলটা কি বলছে সেটাকে প্রথমে আমাকে বুঝবো। এটা কিন্তু কোনো ট্রুথ টেবিল না, এখানে যে লেখা আছে IO, আমি ওখানেই লাস্ট বলে শেষ করেছিলাম যে IO/M বার, রিড আর রাইট যে পিনটা, এই যে তিনটে পিনের কম্বিনেশন নিয়ে কিছু কন্ট্রোল সিগন্যাল আমরা বুঝবো, এগুলোর মানেটা কী হবে। এটা কিন্তু কোনো ট্রুথ টেবিল না, এখানে বোঝার ব্যাপার রয়েছে, যে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবো যে আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটি পিনের ইন্ডিভিজুয়ালগুলো পড়েছিলাম যে 0 হলে কী হবে, 1 হলে কী হবে। তাহলে কথাটার মানে দেখো IO/M বার 0 মানে কি, মেমোরির সাথে কাজ হচ্ছে। রিড বারের মধ্যে 0 মানে কি, রিডটা অ্যাক্টিভ আছে, আর W বারের মধ্যে 1 মানে রাইটটা ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ আছে। তো এরকম যদি এখান থেকে যদি এই তিনটে, মানে এই পিন থেকে 0 আসছে, মানে IO/M বার থেকে 0 আসছে, রিড থেকেও 0 কন্ট্রোল সিগন্যাল বার করেছে টাইমিং কন্ট্রোল ইউনিট, এবং রাইট থেকে 1, তার মানেটা কি, এই যে তিনটের কম্বিনেশন মিলিয়ে কি বুঝছি, তার মানে এটা মেমোরিতে রিড হচ্ছে, মানে এটা কি মেমোরিতে রিড হচ্ছে। দেখো M/M রিড, মেমোরি রিড মানে আমরা ফেচ অপারেশনও বলতে পারি, তাই তো? আমরা ফেচ মানে কি, সে তো মেমোরি থেকেই ফেচ করে আনি, কোথা থেকে ফেচ করবো, মেমোরি থেকে। তো এটার নামটা কি হয়ে যায়, কন্ট্রোল সিগন্যালের নাম MEMR,
MEMR বার, ঠিক আছে, বা মেমোরি রিডও আমরা বলতে পারি। MEMR মানে মেমোরি রিড, MEM মানে মেমোরি, MEM মানে মেমোরি, আর মানে রিড, মেমোরি রিড হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় কথা পড়ি কম্বিনেশনটা, দেখো IO বাই M বার থেকে 1 আসছে, 0 আসছে, 0 মানে হচ্ছে মেমোরির সাথে সব কাজ হবে। রিডে 1 মানে কি, রিড পিন থেকে 1 সিগন্যাল মানে হাই সিগন্যাল আসছে, 1 মানে হাই সিগন্যাল আসা মানে হচ্ছে রিডটা এখন ডিঅ্যাক্টিভ আছে। আর WR পিন থেকে কি আসছে, বা রাইট পিন দিয়ে কি আসছে, লো সিগন্যাল মানে রাইটটা অ্যাক্টিভ আছে। তার মানে এই তিনটে কম্বিনেশনটা মিলিয়ে কি বুঝছে, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং অপারেশন, কি এটা মানে হচ্ছে মেমোরি রাইট, M/M রাইট। আর মানে এটা অপারেশনটা হচ্ছে মেমোরি থেকে রাইট করতে হবে, এরকম রিড করি, রাইট করার জন্য এই কম্বিনেশনের সিগন্যালটা জেনারেট হয়। কিন্তু মানে IO বাই M বার থেকে আমার লো সিগন্যাল হয়, রিডের থেকে হাই সিগন্যাল হয়, আর W বার থেকে কি হয়, আমার লো সিগন্যাল হয়। তাহলে এই 0-1-0 যে কম্বিনেশনটা জেনারেট হওয়া মানে হচ্ছে মেমোরিতে আমরা রাইট করব। তাহলে আমাদের কি কনফিগারেশন, কন্ট্রোল সিগন্যালে কি আসবে, MEM, এটা নামটা কি, MEMW, MEM মানে মেমোরি আর W মানে রাইট, এটাকে বলা হয় নাম হচ্ছে মেমোরি রাইট। বুঝলে যেটা এখানেও লিখেছে একই জিনিস। তারপরেটা দেখি, দেখো IO বাই M বার থেকে 1 আসছে, তার মানে হচ্ছে IOর সাথে অপারেশন, আমরা বুঝে গেছি 1 মানে এই পিন থেকে 1 আসা মানে IOর সাথে অপারেশন। রিড হচ্ছে অ্যাক্টিভ আছে, আর রাইট ইনঅ্যাক্টিভ। রিড W বা রিড বারে 0 মানে হচ্ছে রিড এখন অ্যাক্টিভ, আর 1 মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা মাথায় রাখবে। রিড আর রাইটের ক্ষেত্রে একই গল্প, 0 মানে হচ্ছে অ্যাক্টিভ আর 1 মানে ডিঅ্যাক্টিভ। মানে 0 কোথায় আছে, রিড বারে আছে, তার মানে কি হলো, ওটা অ্যাক্টিভ। আর রাইট বারে কি আছে, 1 আছে, তার মানে কি ওটা ইনঅ্যাক্টিভ। তাহলে মানে হচ্ছে গল্পটা কি, এটা IO রাইড হচ্ছে, দেখো লেখা আছে IOতে রিড হচ্ছে। এই সিগন্যালটার নাম কি, IOR বার, ঠিক আছে, এটার নাম হচ্ছে IOR বার বা IO রিডও বলতে পারো তোমরা, ঠিক আছে। IO মানে মানে ইনপুট আউটপুট ডিভাইস, আর মানে হচ্ছে রিড। পরেরটা দেখো, পরেরটা কি দেখো, দেখাচ্ছে এখানে এই IO বাই M বারে কি আছে, 1 আছে, রিড হচ্ছে 1 মানে হচ্ছে ডিঅ্যাক্টিভ, রিড পিন হচ্ছে ডিঅ্যাক্টিভ, আর রাইট পিনে 0 মানে হচ্ছে রাইট এখন অ্যাক্টিভ। তাহলে IO অ্যাক্টিভ মানে এটা 1 মানে হচ্ছে IOকে বোঝাচ্ছে, আর 0 মানে হচ্ছে রাইট কার তলায় 0 আছে, রাইট পিন থেকে 0 সিগন্যাল বেরাচ্ছে, মানে লো সিগন্যাল বেরাচ্ছে। তার মানে কি IO রাইট অপারেশন, তার মানে IO আর রাইট অ্যাক্টিভ, রাইট হচ্ছে রাইট অ্যাক্টিভ আছে, আর কার মধ্যে রাইট হবে, IOতে। 1 মানে হচ্ছে ইন্ডিকেট অল দ্য ওয়ার্কিং উইল ডান উইথ IO ডিভাইস বা ইম্প্রুভ ডিভাইস। তাই জন্য এটা IO অ্যাক্টিভ রাইট সিগন্যাল আমাদের জেনারেট করবে, এটার মানে হচ্ছে IO অ্যাক্টিভ অপারেশন হবে। আর এটার সিগন্যালটার নাম হচ্ছে IOW মানে I মানে ইনপুট আউটপুট ডিভাইস, W মানে রাইট, তাই জন্য কম্বাইন করে IOW লেখা থাকে বার, আর এটাকে IO রাইটও বলে। এই কন্ট্রোল সিগন্যালটাকে আমরা নর্মালভাবে কীভাবে বলি, IO রাইট অপারেশন হবে। তো এই তিনটের কম্বিনেশন নিয়ে আমরা এইভাবেই জিনিসগুলো বুঝি যে কোনটা মেমোরি রাইট হবে বা মেমোরি রিড হবে, বা IO রাইট হবে বা IO রিড হবে। এটা কীভাবে বুঝি, উইথ দ্য হেল্প অফ দিস থিং। এই তিনটে আমাদের পিন থেকে কিন্তু আমরা, এটা কিন্তু মেজর ইম্পর্টেন্ট, এই তিনটে পিনের কম্বিনেশনেই কিন্তু আমরা যেটা মেন ওয়ার্কিং, রিড রাইটই তো কি মেন ওয়ার্কিং না, নয় তুমি মেমোরি থেকে রিড, মাইক্রো প্রসেসরের মধ্যে নিজস্ব কোনো মেমোরি নেই, তো অবভিয়াসলি র্যাম থেকেই সব কিছু নিয়ে আসছে, মানে এক্সটার্নাল মেমোরি থেকেই নিয়ে আসছে। তো এক্সটার্নাল মেমোরি থেকে যেটা নিয়ে আসবে তো রিড রাইট তো করতেই হবে না, তো এটাই তো মেন অপারেশন। এই তিনটে পিন দিয়ে কিন্তু মেন আমাদের ওয়ার্কটা হয়ে যায়, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্ট্যাটাসের জন্য দুটো পিন আছে আমাদের, যেটা কিনা S0 আর S1। তাহলে এটা যে পিনগুলো পড়বো আমরা, এটা হচ্ছে S0 একটা পিন আছে, S1 যদি আমরা ফার্স্ট থেকে দেখে আসি, মানে একদম ফার্স্ট লেকচারটা যদি দেখি, আমাদের ওই ছবিটা যদি মনে পড়ে, ঠিক আছে, ছবিটা সেই পিন লেআউট ডায়াগ্রামের ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে স্যার সিম্পল বলে দেবো যে কোনটা মানে কত নম্বর পিন, যদি আমাদের সেই ডুয়েল লাইন প্যাকেজের রেসপেক্টে যদি আমরা ভাবি, এটা হচ্ছে 33 আর 29, 33 আর 29, 33টা কোনটা আমি সেটাও বলে দিচ্ছি, যে S0 হচ্ছে 29 নাম্বার পিন, আর হচ্ছে S1 হচ্ছে 33 নাম্বার পিন, ঠিক আছে। মানে গল্পটা যদি আমি ছোটো করে পাশে আমি এঁকে দেখাই, আমি জাস্ট রাফলি এঁকে দেখাই তোমাদের, তোমরা যদি ছবিটা তোমাদের হাতে গায়ে থাকে দেখতে তোমাদের সুবিধা হবে। মানে এরকম জায়গায় আছে একটা, এরকম জায়গায় আছে, ঠিক আছে। এই হচ্ছে দুটো পিন, এই পিনগুলো কি বলে, এই পিনটা স্ট্যাটাস শো করে, কি বললাম, স্ট্যাটাস বলে। কার স্ট্যাটাস বলে, মাইক্রো প্রসেসরে কারেন্ট স্ট্যাটাস আমাকে শো করা বা বলার জন্য কিন্তু ইউজ করে, ঠিক আছে। যখন কি কাজ হচ্ছে তো স্ট্যাটাসটা, এটা কিন্তু কোনো ওয়ার্কিং, এটা কোনো কন্ট্রোল সিগন্যাল না, এটা হচ্ছে স্ট্যাটাস। যেরকম আমাদের ফ্ল্যাগ রেজিস্টার আমাদের স্ট্যাটাস বোঝায়, যেরকম S0 S1 হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল, মানে বলতে পারো স্ট্যাটাসটা বোঝানোর জন্য, মানে বোঝার জন্য আমরা এই দুটো পিনকে ইউজ করি। এটা কিন্তু কোনো কাজের জন্য না, ইট নর্মালি টেলস দ্য স্ট্যাটাস অফ দ্য অপারেশন উই আর ডুইং অন মাইক্রো প্রসেসর। তাহলে সিম্পল যদি বলি,
এটার পুরো ডেফিনেশনটাকে দেখে নিই। তাহলে S0 ওয়াস S1কে আমরা স্ট্যাটাস লাইন বলেও আমরা পরিচিত। এটা কিন্তু কোনো কন্ট্রোল সিগন্যালে কোনো আইডেন্টিফিকেশন দিচ্ছে না, এটা মেনলি ইটস টেলিং দ্য স্ট্যাটাস অফ দ্য অপারেশন। এটা মেনলি কী বোঝাচ্ছে, কী অপারেশন এখন পারফর্ম করছে মাইক্রোপ্রসেসর, তার স্ট্যাটাসটা বোঝার জন্য আমরা এই দুটো পিনকে ইউজ করি। এটা কিন্তু আবার আমাদের সেই টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের সাথেই লাগানো থাকে, তাই জন্য আমরা টাইমিং এবং কন্ট্রোল ইউনিটের সাথেই জিনিসটা পড়ছি। বাট এটা কিন্তু কোনো কন্ট্রোল সিগন্যাল জেনারেট করার জন্য ইউজ হচ্ছে না, এটা স্ট্যাটাসটা জাস্ট বলছে এখন মাইক্রোপ্রসেসর কী অপারেশন পারফর্ম করছে। তো স্ট্যাটাসটা দেখার আমাদের একটা টেবিল আছে, টেবিল করে আমরা দেখে নেবো, শিখে নেবো। টেবিলটাকে পুরো আগে প্রথমে তৈরি করে তারপরে বাদবাকি নিয়ে এটা নিয়ে কথা বলবো। তো আমরা টেবিলটা নিয়ে চলে এসেছি আমাদের কাছে। টেবিলটা এবার আমরা পুরো ক্লিয়ারলি বুঝবো এর মানেটা কী বলতে চাইছে, তাহলে এই পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা IO বাই M বার যে পিনটা আর এই দুটো স্ট্যাটাস S1 আর S0কে যে পিনের কম্বিনেশনে আমরা স্ট্যাটাসটা বুঝি যে মাইক্রোপ্রসেসর কী কাজ করছে। দেখো এটাকে ছোটো, শুধু আমি তোমাকে কখনো তোমাদের বলবো না যে এটার মানেটা ডাইরেক্টলি এটাই বোঝাচ্ছে, বাট তোমরা নিজেরা মনে রাখার জন্য এই জিনিসটাকে এইভাবে ভাববে যে S0টা ধরে নাও, আমরা তো প্রিভিয়াস টেবিলটা তো পড়ে এসেছি। তো IO বাই M বার, W বার আর রিড বার, মানে রিড বার আর রাইট বারের যে কম্বিনেশন টেবিলটা আমরা পড়ে এসেছিলাম। তো ওটাকে যদি তোমাদের ছোটো টেবিল ওটাকে মনে রাখতে খুব ইজি হয়ে যায় অপারেশনগুলো, যে যখন আমরা এটুকু জানি যে রিড বারে 0 হলে কী হবে আর 1 হলে কী হবে, সেটা আমরা কিন্তু জানি। রিড বারে 0 হলে হচ্ছে রিড অ্যাক্টিভ আর 1 হলে রিড ইনঅ্যাক্টিভ। W বারে 0 হলে রাইট অ্যাক্টিভ, 1 হলে রাইট ইনঅ্যাক্টিভ। আর IO বাই M বারে 0 হলে হচ্ছে মেমোরিতে আর 1 হলে IOতে। এইটুকুলো জেনে গেছি, কিন্তু S0 S1 সেরকম কিছু বলা নেই যে 0 হলে এটা হবে 1 হলে এটা হবে। এদের কম্বিনেশনটা নিলে একটা স্ট্যাটাস বোঝাচ্ছে। মানে যদি আমার IO বাই M বারের ভ্যালু আমার যদি 0 হয়, S1 এর মধ্যে যদি 0 হয়, মানে স্ট্যাটাস পিন যেটা S1 এর মধ্যে 0 হয় আর S0তে যদি 1 হয়, তাহলে আমরা কি বুঝবো এখন স্ট্যাটাসটা কি, এখন মেমোরি রাইট অপারেশন হচ্ছে। তো এটা মনে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট, অতটা বোঝাতে পেরে যেটা মনে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট যে S0তে 0 হলে এটা মুখস্থ তোমরা করতে পারবে না, মুখস্থটা করতে পারবে না। তো সেইটাকে মুখস্থ করার জন্য, জিনিসটাকে আরও ইজি করে তোমাকে প্রেজেন্ট করার জন্য আমি একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, জাস্টটা মনে রাখার জন্য। এটার মানে কিন্তু এটা না, কোনোদিনই না, ঠিক আছে? মানে কিন্তু এটার কোনোদিনই না, আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। এটাকে ভুল মানে তোমরা ধরে ভাববে না যে স্যার এটা বলেছে মানে এটা না। এটা পিওর একটা স্ট্যাটাস পিন, এটা যে স্ট্যাটাস লাইনও বলতে পারি। এটা দিয়ে আমরা স্ট্যাটাসটা বুঝি উইথ দ্য হেল্প অফ IO বাই M বারের পিনের রেসপেক্টেড কম্বিনেশন রেখে আমরা এখন কি ওয়ার্কিং করছে মাইক্রোপ্রসেসর তার স্ট্যাটাসটা রিফ্লেক্ট করে, মানে আমরা বুঝি বলতে পারি। কিন্তু গল্পটা হচ্ছে এটার মানে আমি যেটা এক্ষুনি বলবো শর্টকাটটা তোমাদের মনে রাখার জন্য বলবো, মানে এটা তুমি ওই টেবিলটা মুখস্থ করা যদি হয় তো ভালো, করতে পারো, নো প্রবলেম, কিন্তু মুখস্থ করাটা বাদবাকি লোকের জন্য অনেক টাফ হয়ে যাবে। যে এটাতে মাথায় রাখতে হবে যে IO বাই M বার থেকে 0, S1 থেকে 0 আর S0 থেকে 1 যখন বেরাচ্ছে তার মানে হচ্ছে মেমোরি রাইট। এটা কিন্তু মনে রাখা খুব ডিফিকাল্ট। তো সিম্পল তোমরা জিনিসটাকে যদি এটাকে মানে এটা মনে রাখার যদি একটা শর্টকাট ট্রিক আমি বলে যদি রাখো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে S1টাকে তোমরা মনে মনে ভাবো সেটা সেই W আর পিনটার কথার ভাবো, পাশে এটাকে মনে রাখবো যে S1 মানে W আর পিন, আর S0 মানে হচ্ছে RD বার পিনটা, মানে রিড পিনকে আমরা S0 দিয়ে ভাবছি আর S1কে WR দিয়ে ভাবছি। এখন কিন্তু দেখো তুমি যদি ভেবে নাও জিনিসটা, যদি মাথায় এইভাবে তোমরা পড়াশোনা করো যে আমরা বলে S1 মানেই আমরা ভাববো যে W রাইট পিন কথা ভাবছি, S0 মানেই যে আমরা ভাববো হচ্ছে রিড পিনের কথা ভাবছি। এবার তুমি চোখে মনে মনে ভাবো, দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, তোমার কিন্তু আর পড়াশোনাই করতে হলো না। তুমি যদি এটা মাথায় রাখো যে S1 মানেই হচ্ছে WR মানে রাইটের কথা বলছি আর S0 মানে হচ্ছে রিডের কথা বলছি, তাহলে এবার দেখো ক্লিয়ার হয়ে গেল। দেখো এটা 0 মানে কি, মেমোরির কথা বলছি। S1 এখানে কি, S1 মানে WR মানে কি, এখন রাইট অ্যাক্টিভ আছে, আর S0 মানে রিডটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে। তাহলে কী হবে, তাহলে মেমোরি রাইটই হবে, রাইট অ্যাক্টিভ আছে, তাই রিড ইনঅ্যাক্টিভ, তাহলে কি মেমোরি রাইট হয়ে গেল। দেখো তোমাকে মুখস্থ করতে হলো না, কিন্তু জাস্ট এইটা মনে রাখতে হলো। তোমরা এটা ম্যাপিং করে ফেললে যে ডাইরেক্টলি সিম্পলি পেজ ম্যাপ টেবিল এবং কনসেপ্টে সে চলে আসলো। ম্যাপিং করলাম যে S0 মানে হচ্ছে মনে রাখার ম্যাপিং, এটাকে বলবো যে S0 মানে হচ্ছে WR আর হচ্ছে S1 হচ্ছে মানে S1 ইজ ইকুয়াল টু WR, মানে S1 মানে WR পিনটার কথা ভাবছি আমি, আর S0 মানে হচ্ছে রিড বার পিনটার কথা আমি ভাবছি। ব্যাস এইটুকুনি যদি তোমরা মাথায় ম্যাপিং করে ফেলো, তোমাদের কিন্তু টেবিলটা মুখস্থ করতে হলো না, মনে মনে হয়ে গেল। এবার পরেরটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। দেখো IO বাই M বারে 1 মানে কি, মেমোরির কথা বলা হচ্ছে। এই 0 মানে হচ্ছে এখানে 0 আছে, IO বাই M বারে 0 আছে, তার মানে মেমোরির কথা বলা হচ্ছে। দেখো S1 মানে WR রাইট পিনটা আমার কাছে কি আছে, 1 মানে হচ্ছে ডিঅ্যাক্টিভ আছে, আর হচ্ছে S0 মানে রিড পিনটা আমার অ্যাক্টিভ আছে। তাহলে কি হবে, মেমোরি রিড। তাহলে দেখো মেমোরি রিডই লেখা আছে, স্ট্যাটাসটা কি আছে, মাইক্রোপ্রসেসর এখন মেমোরি রিড করছে। ব্যাস। এবার দেখো
সিম্পল দেখো দেখো আইও বাই এম বারে 1 আছে, তার মানে কি আইওর কথা বলা হচ্ছে। S1 মানে হচ্ছে WR, মানে রাইট পিনের কথা বলছে। আমি রাইট পিনের কথা যদি ভাবি, আমি ভাববে, এটা বলছে না, ভাববে তোমরা যে S1 মানে হচ্ছে রাইট পিনের কথা ভাবছো তোমরা, তার মানে কি 0 মানে কি অ্যাক্টিভ আছে, 0 মানে অ্যাক্টিভ। আর S0 মানে RD বার, এর থেকে যখন হাই সিগন্যাল মানে 1 আসছে, তার মানে হচ্ছে সেটা হাই সিগন্যাল মানে হচ্ছে রিড পিনটা ডিঅ্যাক্টিভ করে দেওয়া আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে কি হলো যে আমার মেমোরির আয়োর সাথে কাজ হচ্ছে, রাইট অ্যাক্টিভ আছে, রিড ইনঅ্যাক্টিভ আছে, তার মানে কি আইও রাইট হয়ে গেল। দেখো আইও রাইট কন্ট্রোলটা পাশে লেখা রয়েছে। সেম তারপরেরটা দেখলে বুঝতে পারবে যে এটা আইওর কথা বলা হচ্ছে 1 মানে এটা হচ্ছে আমার রাইট ডিঅ্যাক্টিভ আছে, মানে S1 থেকে 1 মানে রাইট ডিঅ্যাক্টিভ আছে, আর হচ্ছে S0 তে 0 মানে হচ্ছে রিডটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, মনে মনে ভাবছো যে রিড এখন S0 মানেই যে আমরা জানি যে রিড পিনটার কথা ভাবি আমরা, তো রিডটা আমাদের কি আছে অ্যাক্টিভ, তার মানে কি হবে আইও রিড অপারেশন হচ্ছে, সেই স্ট্যাটাসটা কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে। এবার দেখো যদি আমার এখানে আমার যদি আইও বাই এম বারে 0 মানে এটা মেমোরির সাথে কথা হচ্ছে, S1 আর S2 দুটোই 1, মানে S1 মানে রিড পিনও রাইট পিনও 1 আর রিড পিনও 1, মানে রিড রাইট দুটোই ইনঅ্যাক্টিভ আছে, রিড রাইট দুটোই ডিঅ্যাক্টিভেটেড আছে, বাট মেমোরির সাথে কাজ হচ্ছে। তাহলে এইটা প্রথম নতুন কন্ট্রোল সিগন্যাল যেটা তোমরা কিন্তু এক্ষুনি পেলে, এতদিন তোমরা কিন্তু এইটা কিন্তু তোমরা এতক্ষণ পাওনি, মানে এরপর থেকে সবই তুমি নতুন পাবে, এরপর থেকে তোমরা কিন্তু আগে তোমরা পাওনি। তাহলে এই যে জিনিসটা মানে এই কম্বিনেশনটা যদি আসে, যেখানে মেমোরির সাথে কাজ হচ্ছে কিন্তু রিড আর রাইট দুটোই ইনঅ্যাক্টিভ বা বলতে পারো ডিঅ্যাক্টিভেটেড আছে, মানে S0 S1 থেকে দুটোই হাই ভ্যালু এসছে আসে, মানে হচ্ছে আমরা S0কে আমরা রিড দিয়ে আমরা মনে মনে ভাবি আর S1কে রাইট দিয়ে মনে মনে ভাবি। তো সেই সূত্রে গেলে দুটোই আমার 1 মানে দুটোই ডিঅ্যাক্টিভ। তাহলে এরকম কন্ডিশনটাকে বলা হয় যে স্ট্যাটাসটা শো করবে এটা ফেচ স্ট্যাটাস। ঠিক আছে, স্ট্যাটাসটা কী হবে ফেচ স্ট্যাটাস, এটা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, প্রথম চারটে মনে রাখলেও হবে, কারণ এটা তোমরা প্রিভিয়াস টেবিল থেকেই মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছ, বাট এটা মানে হচ্ছে ফেচ স্ট্যাটাসের কথা বলা হচ্ছে। তারপরটা দেখো যেখানে হচ্ছে গল্পটা যে আমার আইও বাই এম বারের ভ্যালু হচ্ছে 1, মানে আইওর কথা বলা হচ্ছে। এখানে রিড রাইট দুটোই ইনঅ্যাক্টিভ, মানে S0তে হাই ভ্যালু আর S1এও হাই ভ্যালু, S0 S1 দুটোতে হাই ভ্যালু, মানে হচ্ছে তিনটে জায়গা থেকেই আমার 1 যদি আসে, এখান থেকে 1, এখান থেকে 1, এখান থেকে 1, মানে রিড রাইট দুটোই ডিঅ্যাক্টিভ করে দেওয়া রয়েছে। যেটা যদি মনে মনে ভাবি আমরা যে S0 S1 থেকে 1 মানে রিড রাইট দুটোই ডিঅ্যাক্টিভেট আছে এবং ইনপুট আউটপুটের সাথে কাজ হচ্ছে আইও বাই এম বারে 1। এরকম যে স্ট্যাটাসটাকে বলা হয় যে কী স্ট্যাটাস আছে, এটাকে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। ইন্টারাপ্ট কী জিনিস আমরা এখনো জানি না, তো এটাকে বলা INTA বা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট স্ট্যাটাস, মানে ইন্টারাপ্টটাকে আমরা অ্যাকনলেজ করলাম। এটা যখন আমরা ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিটটা পড়বো তখন আমরা জিনিসটা ক্লিয়ার দেখবো, বাট এখন আমরা স্ট্যাটাসগুলো জেনে নিচ্ছি যে এই তিনটে পিনের ভ্যালু কী হলে কী হতে পারে। ঠিক আছে, যে স্ট্যাটাসগুলো জেনে নিচ্ছি যে এখান থেকে আইও বাই এম বারে যদি 1 হয়, রিড আর S1 আর S2তে যদি S0 আর S1 এ যদি 1 হয়, মানে সবগুলোতেই 1 হয়, তাহলে এই কম্বিনেশন মিলিয়ে তোমরা স্ট্যাটাস জেনারেট করি, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট অ্যাকনলেজ হচ্ছে স্ট্যাটাস আমরা আইডেন্টিফাই করতে পারি। পরেরটা আমরা পড়বো, কারণ নতুন রকম গল্প জানলাম যে জেড। এই জেড জিনিসটা কী জিনিস আমরা জানি না, উই ডোন্ট নো দ্য কনসেপ্ট অফ জেড এখানে। তো এই জেড জিনিসটা প্রথমে জানবো, তারপর আমরা ফার্দার এই প্রথম লাস্ট তিনটের ব্যাপারে কথা বলবো। ঠিক আছে, এক্স মানে ডোন্ট কেয়ার, আমি আলাদা করে বলার আশা করি দরকার নেই, কেন কি আমরা আশা করি ডিজিটাল পড়েই এটা এসছি, ফার্স্ট ইয়ারে সব জায়গায় ডিজিটাল পড়ানো হয়। তো এখানে এক্স মানে হচ্ছে ডোন্ট কেয়ার, ডিজিটাল যে কোনো ট্রুথ টেবিলে যদি এক্স লেখা থাকে ডোন্ট কেয়ার, মানে ওখানে ডোন্ট কেয়ার মানে হচ্ছে ওখানে 0 থাকুক বা 1 থাকুক, উই ডোন্ট কেয়ার, ওটা আমাদের ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ওটার মানে হচ্ছে ডোন্ট কেয়ার কনসেপ্ট। তো সেই সূত্রে দাঁড়িয়ে এইটা আমরা ডোন্ট কেয়ার কনসেপ্টে রাখবো। এক্স মানে ডোন্ট কেয়ার সেটা অলরেডি জানি, কিন্তু জেডটা কী জিনিস আমরা জানি না। তো জেডটাকে নিয়ে জেনে আমরা ফার্দার এখানে চলে আসি আগে দেখে নিই জেডটা কী বলছে। জেডটাকে অ্যাকচুয়ালি বলা হয় হাই ইম্পিডেন্স স্টেট। ঠিক আছে, এই স্টেটটার মানেটা কী, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ হাই ইম্পিডেন্স বা জেড, এর মানে ভালো করে বোঝো। দেখো আমরা যে যখনই আমরা ফার্স্ট ইয়ার ডিজিটালের কনসেপ্টে যদি আসি, যে আমরা যে কোনো আমাদের যে ডিজিটাল সার্কিট দুটো ভোল্টেজে জানে, একটাকে বলা হয় 1 স্টেট বা একটাকে বলা হয় 0 স্টেট। সিম্পল তো আমরা তাই বলি, একটা বলে 0 স্টেট বলি আমরা, যেটা বাইনারি লেভেল 0, মানে যেটা আমাদের যদি ভোল্টেজ রেঞ্জ ভাবি 0.0 থেকে 0.18, এটা আমি ফ্লাকচুয়েটেড রেঞ্জ বলছি, এটা একদম যে প্রেফিক্স রেঞ্জ সেরকম না, মানে এটা আইডিওলজির রেঞ্জ বলছি, এর মধ্যে থাকলে আমরাকে 0 স্টেট বলি। আর সেই সূত্রে আমরা যেটা 1 স্টেট বলি, যেটাকে আমরা বলে থাকি 1 লজিক 1 বা 1 স্টেট, মানে হচ্ছে আমি সিম্পল ধরে নিই 3.33 ভোল্টেজ থেকে শুরু করে 5.32 এই ভোল্টেজের রেঞ্জের মধ্যে থাকলে আমরা মোটামুটি
বলে দিই যে ওটা ওয়ান স্টেট, ঠিক আছে, সিম্পল একটা আইডিওলজিক্যাল কথা ভাবি। কিন্তু এই দুটো স্টেটের বাইরে এই যে গ্যাপিংটা ধরে নাও আমি রাখছি 0.19 থেকে শুরু করে এই 3.33 আগে অবধি, আমি কিন্তু এখানে কোনোটা প্রেফিক্স রেঞ্জ বলছি না, এটা একটা ফ্লাকচুয়েটেড রেঞ্জ বলছি, এটা প্রত্যেকটা বুক টু বুক ভ্যারি করে, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এই যে স্টেটটা কিন্তু কোনোভাবে আমি কাউকে অ্যালোকেট করিনি। তো এরকম হতেই পারে যে এই স্টেটে কোনো ভোল্টেজ এসছে 0.09 থেকে শুরু করে 3.32 এই রেঞ্জে যদি কোনো ভোল্টেজ জেনারেট করে বা ভোল্টেজ আসে, তাহলে সেই স্টেটটা কী হবে, মাইক্রোপ্রসেসর স্টেটটাকে বুঝতে পারে না, ঠিক আছে, যে জিরো স্টেট আর ওয়ান স্টেট যেই রেঞ্জ অফ ভোল্টেজটা রয়েছে, আমি এটাকে একদম প্রেফিক্স ভোল্টেজ না, আমি একটা আইডিওলজিক্যাল ভোল্টেজ বলছি। আইডিওলজিক্যাল ভোল্টেজ মানে এটা একটা মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশনের রেসপেক্টে এটা যে স্পেসিফিক যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমি এখানে ওটা তো মানে বুক টু বুক ভ্যারি করে ফেলে, ওই জন্য আমি প্রেফিক্স না বলে একটা আইডিওলজি বলছি, ধরে নিলাম যে আমরা 3.3 থেকে 5.32 যে ভোল্টেজের স্টেটটাকে আমরা ওয়ান স্টেট বলছি, আর 0.0 থেকে 0.18 যে রেঞ্জটাকে আমরা জিরো স্টেট বলছি। তাহলে এর মাঝখানে যে রিমেনিং যে রেঞ্জটা রয়েছে, তো এই স্টেটে মাইক্রোপ্রসেসর কোনো কী করবে সেটা বুঝতে পারে না, কেন এটা ওয়ানও না, এটা জিরো না। তো এই যে স্টেটটা রিমেনিং যে স্টেটটা মানে মাঝামাঝি জায়গাটা, এইটাকে বলা হয় হাই ইম্পিডেন্স স্টেট, যেখানে মাইক্রোপ্রসেসর বুঝে না যে কী কাজ করতে হবে। এটা কি বলা হয়, হাই ইম্পিডেন্স, বা আমরা এখানে জেড দিয়ে এটাকে ডিনোট করি, ঠিক আছে, মানে এরকম জায়গাকার ভ্যালুটা, মানে এরকম জায়গাকার ধরে নাও এই যে স্টেটটা, এটা কিন্তু এটা আমরা অ্যাকচুয়ালি বলি যে 2.5 ভোল্টেজটা হচ্ছে হাই ইম্পিডেন্স, কিন্তু তা না, দ্যাটস দ্য অ্যাভারেজ বলতে পারি আমরা, কিন্তু 2.5টা কিন্তু এই রেঞ্জের মধ্যেই পড়ছে। 2.5টা আমরা হাই ইম্পিডেন্স স্টেট বলবো, অ্যাকচুয়ালি এরকম না, যে রেঞ্জটাতে মাইক্রোপ্রসেসর বুঝতে পারে না কি কাজ করতে হবে, যেটা আমাদের জিরো স্টেট অ্যালোকেট করা নেই, মানে আমরা অ্যালোকেশন আছে যে এই থেকে এই ভোল্টেজের মধ্যে যদি থাকে তাহলে বলবো এটা জিরো স্টেট, এই থেকে এই ভোল্টেজের মধ্যে থাকলে ওয়ান স্টেট। তো রিমেনিং যে স্টেটটা মাঝখানে পড়ে রয়েছে, যেটা আনইউজ, যেটার মধ্যে কোনো অ্যালোকেশন করা নেই, সেই স্টেটটাকে আমরা বলবো, দেখো 5 ভোল্টের বেশি কখনো আসবে না, 6 ভোল্ট সাপ্লাই তুমি কখনো পাবে না, মানে মাইক্রোপ্রসেসর সবসময় আমাদের 5 ভোল্ট সাপ্লাইতেই কাজ করে। হাইয়েস্ট ভোল্টেজ সবসময় 5 ভোল্ট এরকম কথা না, ম্যাক্সিমাম ভোল্টেজ নেয় হচ্ছে 5 ভোল্ট, এবার সেখানে 0 ভোল্ট থাকতে পারে, 5 ভোল্টও আসতে, 0 to 5 রেঞ্জের মধ্যে যে কোনো ভোল্টেজ পাবে তুমি, 5-এর বেশি কখনো হবে না। তাহলে এটুকু ক্লিয়ার যে 5-এর ওপরে যাচ্ছে না, 5-এর মধ্যে সার্টেন একটা অ্যালোকেশন করে দেওয়া যায় জিরো স্টেটকে, সার্টেন একটা অ্যালোকেশন করে দেওয়া যায় ওয়ান স্টেটকে। এবার মাঝখানে যেটা মাঝামাঝি জায়গায় রয়ে গেছে, যে এখানে কোনো অ্যালোকেশন নেই, তাহলে এরকম এই লেভেলে কোনো ভোল্টেজ পেলে কী হবে, মাইক্রোপ্রসেসর কী করতে হয় বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে আমাদের হাই ইম্পিডেন্স স্টেট বা জেড বলা হয়, ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। তো চলে আসলাম এখানে, তো এবার যে জেডটা রয়েছে এই পোর্শনে, এই যে Z00 যে কথাটা বলা রয়েছে, তার মানে এটা হল্ট স্টেট। এই কথাটা মানে কি, Z00 মানে হচ্ছে মানে আমাদের আইও বাই এম বার পিন থেকে কী আসছে, আমার জেড যে কী ভোল্টেজ সেটা বুঝতে পারছি না, আইও বাই এম বার পিন থেকে আমি এখানে পুরো জিনিসটা ফের ক্লিয়ার করে এখানে দেখাই। আইও বাই এম বার পিন থেকে যে ভোল্টেজটা আসছে সেটা কিনা ওই যে রেঞ্জটা বললাম 0.19 থেকে শুরু করে আমাদের পরে হচ্ছে যে 3.32, যেটা আমি আমার এক্সাম্পলে রেখেছি, ধরে না এটা সব বুক টু বুক ভ্যারি করছে। তো সেই এর মধ্যে এমন একটি ভোল্টেজ সেটা মাইক্রোপ্রসেসর বুঝতে পারছে না, আর আমাদের S1 মানে রিড বার পিন থেকে এবং রাইট বার পিন থেকে, রিড বার পিন এবং রাইট বার পিন দুটো, সরি এটা রাইট এটা রিড, মানে S0 S1 পিন থেকে যদি আমি এইভাবে আমরা মনে রাখি, S0 S1 পিন থেকে আমার কি আসছে, আমার 0 মানে দুটোই অ্যাক্টিভ, ওটা হাই পিন ইম্পিডেন্স স্টেট, আর এটা দুটোই অ্যাক্টিভ, দুটো রিডও অ্যাক্টিভ রাইটও অ্যাক্টিভ বলতে পারি, বা S0-তে 1 0 আর আমাদের S1-এও 0 যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে হল্ট স্টেট। হল্ট মানে যেখানে মাইক্রোপ্রসেসর নিজের কাজ করা বন্ধ করে দিয়েছে, দ্যাটস নোন অ্যাজ হল্ট। কারণ এই স্ট্যাটাসটা কী বোঝাচ্ছে, যদি আমার আইও বাই এম বার পিন থেকে আমাদের এমন একটি ভোল্টেজ মানে সিগন্যাল বেরাচ্ছে যেটা কিনা হাই ইম্পিডেন্স মানে ভোল্টেজ, যেটা কিনা আমাদের রেকগনাইজ করতে পারছে না, এবং আমাদের S1 আর S0 থেকে যদি 0 বেরোয়, তাহলে আমরা বলবো মনে মনে ভাববো ওটা রিড আর রাইট মানে দুটোই অ্যাক্টিভ আছে, তো সেই সূত্রে বলে হল্ট, মানে এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে, স্ট্যাটাসটা কি শো করছে, হল্ট শো করছে, মানে এখন বন্ধ, রেস্ট নিচ্ছে। আর যদি আমার দেখো সেম তারপরেরটাও দেখছি যে আমাদের হাই ইম্পিডেন্স আর ডোন্ট কেয়ার হলে হোল্ড বলবো, আর সেম এটাকে আমরা রিসেটও বলতে পারি, যে আমাদের হাই ইম্পিডেন্স আর ডোন্ট কেয়ার রয়েছে সেটাকে আমরা রিসেট সেটাও স্ট্যাটাসও বলতে পারি, হোল্ড আর রিসেট, এই দুটো স্ট্যাটাস লেয়ার রেসপেক্টে আমরা স্ট্যাটাসগুলো পড়ে নিলাম, যে লাস্ট দুটো অতটা ইম্পর্টেন্ট না, যেটুকু তাও আমরা বোঝানোর জন্য বলছিলাম যে হাই ইম্পিডেন্স স্টেট আসছে, সেটা X1 X তে যাই আসুক না কেন, ডোন্ট কেয়ার নয় হোল্ড হচ্ছে নয় রিসেট হচ্ছে,
হোল্ড করে আছেন বা মাইক্রোফোন রিসেট করছে, মানে এরকম একটা স্ট্যাটাস এখানে শো করছে। তো জাস্ট আমরা আইডিওলজিটা ক্লিয়ার করলাম। আমরা এই লেকচারে তো এইটুকুনি রাখলাম, কারণ এটা পুরো কভার্ড হলো না, আমাদের সবগুলো পিন পড়লাম, মানে এই দেখালাম আমরা এখানে কী কী পিন কন্ট্রোল করেছি। যদি পাশে তাহলে একটা আইডিওলজি নিয়ে নিই এই লেকচারটা, এবং পরবর্তীকালে কী কী পড়বো এটার আইডিয়াটা নিয়ে নেবো। এখন কিন্তু টাইমিং অ্যান্ড কন্ট্রোলিং কন্টিনিউ চলবে। যে আমরা এই লেকচারে পড়ে নিলাম হচ্ছে এএলই পড়েছি, আমরা আরডি বার পড়েছি, ক্লিয়ার হলো, আমরা রাইট বার পড়ে নিয়েছি, আমরা S0 স্ট্যাটাস লাইন পড়েছি, S1 পড়েছি, আমরা বললাম হচ্ছে IO বাই M বার পড়েছি, এটা কাভার্ড, এগুলো আমাদের কাভার হয়ে গেছে। এই পিনগুলোর গল্প বা এই স্ট্যাটাসগুলোর গল্প সবগুলো করে নিয়েছি। অপারেশন কীভাবে টেবিল পড়েছি, ঠিক আমাদের কন্ট্রোল সিগন্যালের নাম, অপারেশনের টেবিল পড়লাম, এবং আমরা স্ট্যাটাস টেবিলও দেখে নিয়েছি। হাই ইম্পিডেন্সও আমাদের ক্লিয়ার হয়ে গেছে কাকে বলে। পরবর্তীকালের লেকচারগুলোতে, আমাদের পরের লেকচারগুলোতে আমরা কাভার করব যে HLDA পিনটা কী কাজ করছে, HOLD যে পিনটা কী কাজ করছে, এটা নেক্সট লেকচারে আমরা কাভার করব। হোল্ড অ্যাকনলেজমেন্ট এবং হোল্ড পিনে কী কাজ হচ্ছে এটাকে পুরো আমরা ক্লিয়ার করব। তারপর আমরা ক্লিয়ার করব ওই তারপরের লেকচার থেকে রিসেট ইন, রিসেট আউট, ক্লক আউট, রেডি, এগুলোকে আমরা তারপরের লেকচারে আমরা ডিসকাস করব। যে রিসেট এট ইন, রিসেট আউট, তারপরের লেকচারে আমরা ক্লিয়ার করবো এইগুলোকে। এটা আমার তারপরের লেকচার, আমাদের এইভাবে আমাদের লেকচারগুলো আমাদের আসতে থাকবে। হোল্ড, এটা আমরা পরের লেকচারে আমরা হোল্ড অ্যাকনলেজ এবং হোল্ড, আমরা যে দুটো পিন আছে HLDA আর HOLD, এই পিনটাকে পুরো ভালো করে ক্লিয়ার করে নেবো। তারপরের লেকচারে আমরা রিসেট ইন, রিসেট আউট, ক্লক আউট, রিড, যা যাবতীয় যা রিমেনিং যে পিনগুলো আছে যেটা আমার টাইমিং কন্ট্রোলিংয়ের সঙ্গে জড়িত, সেগুলোও আমরা ক্লিয়ার করবো। তো আশা করি আমরা একদম বেসিক ইন্ট্রোডাকশন এবং আইডিওলজিটা আমরা আশা করি বুঝতে পেরেছি টাইমিং এবং কন্ট্রোল ইউনিটে।